আমাদের সবার একটা করে বন্ধু থাকে যার মুখটা একেবারে নর্দমার মতো হয়, অত্যন্ত খারাপ খারাপ কথা সে বলে এবং আপনি প্রত্যেকবার তার সঙ্গে কথা বলার পর মনে হবে যে কানটা ডেটল দিয়ে ধুয়ে নিলে ভালো হতো। এই রকম একজন বন্ধু হঠাৎ আপনি দেখলেন যে সে একদিন এসে ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলছে, সুন্দর করে কথা বলছে, অত্যন্ত ভদ্র ভাষায় কথা বলছে। এটা শুনেই প্রথমেই আপনার মাথায় দুটো প্রশ্ন আসবে, কারণ সাডেনলি ইউ আর শকড যে এটা কি শুনছি আমি আজকে। এবং আপনার মাথায় দুটো প্রশ্ন আসবে, এক হচ্ছে ভাই তুই ঠিক আছিস, আর দ্বিতীয় হচ্ছে ভাই তুই কি চাস বলতো, তোর ধান্দাটা কি। এই মুহূর্তে বিজেপি ঠিক এই প্রশ্নটাই করছে, আর তৃণমূল কংগ্রেস সেই বন্ধুকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। সেই বন্ধু হলেন প্রশান্ত কিশোর। এবং বিজেপির মাথায় এই মুহূর্তে যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো যে এই প্রশান্ত কিশোর চায়টা কি এবং সে কেন পশ্চিমবঙ্গের এই ইলেকশনের মধ্যে এবারে মাথাটা গলাচ্ছে। তারই সঙ্গে অবশ্যই আরও একটা প্রশ্ন আছে যে এর কথায় আদৌ কি কোনো পাত্তা দেওয়ার দরকার আছে। এ ব্যাটা যা বলছে বলুক, নিজের মতো পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। আদৌ পাত্তা টাত্তা দেওয়া উচিত কি, এই প্রশ্নটাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। দেখুন, প্রশান্ত কিশোর যাকে নাকি বিজেপি এতদিন একেবারে ধুয়ে দিয়েছে, কারণ প্রশান্ত কিশোর বিজেপির সঙ্গে কাজ করেছেন, তারপর প্রচুর বিরোধী দলের সঙ্গে কাজ করেছেন, এবং যখন বিরোধী দলের সঙ্গে কাজ করেছেন বিজেপি একেবারে ধুয়ে দিয়েছে এই বলে যে প্রশান্ত কিশোর একজন পলিটিক্যাল বানিয়া, তিনি পলিটিক্যাল হকার, তিনি আসলে কিছুই জানেন না, সুবিধাবাদী একজন মানুষ, ইত্যাদি ইত্যাদি। আজ যখন দেখা যাচ্ছে যে প্রশান্ত কিশোর বিজেপির পক্ষে একটা কথা বলেছেন, মানে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষে ভালো এমন একটা কথা সামনে রেখেছেন, তখন বিজেপি প্রশান্ত কিশোরকে সন্দেহের চোখে কেন দেখছে, কেন তারা কথাটা একদম ভালো মনে খোলা মনে বিশ্বাস করে নিতে পারছে না। এবং তৃণমূল কংগ্রেস যারা নাকি 2021-এর নির্বাচনে একেবারে প্রশান্ত কিশোরের কোলে বসে জিতেছিল পশ্চিমবঙ্গে, তারা এই কথাটা শোনার পরে বলছে প্রশান্ত কিশোর আসলে ওই গোলবাড়ির মাংস আর ওই শক্তিগড়ের ল্যাংচার মতো ওভার হাইট। কেন এই কথা তারা বলছে, এই সমস্ত প্রশ্নের উত্তরেই আসবো, কিন্তু তার আগে প্রশান্ত কিশোর বলেছেনটা কি। প্রশান্ত কিশোর সম্প্রতি বলেছেন একটি সাক্ষাৎকারে যে এবারের যে লোকসভা নির্বাচন হবে তার ফলাফল বেরোলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে বিজেপি নাম্বার 1 দল হিসেবে উঠে এসেছে। তিনি এক্স্যাক্টলি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আপনারা হয়তো শুনলে অবাক হবেন, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাবে এবার লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে বিজেপি নাম্বার 1 দল হয়েছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ বিজেপি এবারে লোকসভা নির্বাচনে দেখা যাবে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ আসন পেয়েছে। এইটা শোনার পর তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরকে যে গালাগাল দেবে সে তো বোঝাই যাচ্ছে, তারা তো রেগে যাবেই। কিন্তু বিজেপি কেন এটাকে সন্দেহ করছে, বিজেপি কেন এটাকে ভালো চোখে দেখতে পাচ্ছে না বা বিশ্বাস করতে পারছে না, এইটার কনটেক্সটটা আনার জন্য আমি আপনাকে একটু পেছন দিকে নিয়ে যাচ্ছি। 2021-এর নির্বাচন, সেই সময় চারিদিকে কথাবার্তা যে হাওয়া ঘুরে গেছে, বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি জিতে গেছে, প্রচুর আসন জিতবে, বিজেপির বড় বড় সব নেতারা পাঞ্জাবি টাঞ্জাবি কিনতে শুরু করে দিয়েছেন যে তারা মন্ত্রী সান্ত্রী হবেন, জিতে গিয়ে তো শপথ নিতে যাবেন, শপথের দিন ওই নতুন পাঞ্জাবি পরে যাবেন, এইসব চারিদিকে কথাবার্তা হচ্ছে। এবং এর মধ্যে প্রশান্ত কিশোর এসে একটি বোমা ফাটালেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি এসে বললেন যে আমি বলে দিচ্ছি, মার্ক মাই ওয়ার্ড, আমি কথা দিচ্ছি বিজেপি পশ্চিমবঙ্গে 2021-এর নির্বাচনে ডাবল ডিজিট ক্রস করতে পারবে না, অর্থাৎ 100 ক্রস করতে পারবে না। আর যদি সেটা হয় তাহলে আমি আমার এই কাজটা ছেড়ে দেবো, একেবারে আমি এই কাজটা করব না, মার্ক মাই ওয়ার্ড। এই যে একটা কনফার্মেশন, এইটা কিন্তু দরকার হয়। কেন বলুন তো, কারণ সেই সময় আপনি খেয়াল করে দেখবেন যে সমীক্ষাগুলো সামনে আসছিল, সেখানে কাউকেই ক্লিয়ার উইনার হিসেবে কিন্তু ঘোষণা করা হচ্ছিল না। সব সমীক্ষা বলছিল বিজেপি ভালো ফলাফল করবে, আগের থেকে অনেকটা উঠে আসবে, সব জায়গায় খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, তৃণমূল এবং বিজেপি দুজনেই একদম গা ঘেঁষাঘেঁষি করে আসন পাবে, কিন্তু কাউকেই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হচ্ছিল না। আর এই কনফার্মেশনটা মানুষের দরকার হয়, মানুষের এটাই নেচার। মানুষ একটা বাচ্চা জন্মানোর আগেই জানতে চায় যে তার লিঙ্গটা কি। আমরা দুপুরে খাওয়ার সময় জানতে চাই যে রাত্রিবেলা কি রান্না হচ্ছে, রাতে আমাদের পাতে কি কি পড়বে। চাকরিতে জয়েন করার আগে আপনি জানতে চান যে ছুটি কটা আপনি পাবেন। তো এই রকম একটা কনফার্মেশনের জায়গা যেখানে দরকার, একটা প্রচণ্ড উত্তপ্ত পরিস্থিতি, প্রচণ্ড আলোচনা হচ্ছে, কিন্তু প্রতিটা সমীক্ষা বলছে যে সবটাই গায়ে গায়ে হবে, সবটাই কাছাকাছি হবে, সেখানে দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের এই মন্তব্য, এই একটা কনফার্মেশন যে আমি বলে দিচ্ছি এটাই হবে, এটার একটা হাইটেন্ড এফেক্ট সেই সময় কিন্তু মানুষের উপরে পড়েছিল। এবং নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গেল যে প্রশান্ত কিশোর যেটা বলেছেন সেটাই হয়েছে, অন্যান্যরা যা বলেছিল সেটা কিন্তু হয়নি। এবার এইটার দেখার পরে অনেকেই বলেছিলেন যে ওই ঝড়ে কাক মারে আর ফকিরের কে
কেরামতি বাড়ে, এরকম কেসটা হয়ে গেছে। আবার অনেকেই বলেছিলেন প্রশান্ত কিশোর শুধু বলেছেন বলে তো নয়, আসলে বিজেপিরই জেতার ছিল, কিন্তু বিজেপি অনেকগুলো ভুল করেছিল, তৃণমূল অনেক গুল দিয়েছিল, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট আর্গুমেন্ট। মোদ্দা কথা হচ্ছে প্রশান্ত কিশোর সেই সময় এইরকম একটা কনফার্মেশন, এইরকম একটা যে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন, তার একটা বড় প্রভাব কিন্তু পড়েছিল মানুষের ওপর। এবারের নির্বাচনেও আপনি যদি খেয়াল করে দেখেন, সম্প্রতি যে সমীক্ষাগুলো সামনে আসছে, আবারও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত ক্লিয়ার উইনার করে কিন্তু কাউকে দেখানো হচ্ছে না। তৃণমূল বিজেপি মোটামুটি দুজনকেই সমান সমান আসন দেওয়া হচ্ছে, বা দেখা যাচ্ছে তারা খুব কাছাকাছি রয়েছেন, ক্লিয়ারলি একজন এগিয়ে গেছেন, অনেক বেশি আসন পেয়েছেন, এমনটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং এই সমীক্ষাতে তো প্রচুর গন্ডগোল থাকেই, আপনারাও জানেন। এখন তো অনেকেই আবার লজ্জার খাতিরে বলতে শুরুই করে দিয়েছেন, হাত তুলে বলেই দিচ্ছেন যে দেখুন বস, এটা সমীক্ষা, এটা কিন্তু মিলতে নাও পারে, এটা ভুল হবে, আপনারা সেটা জেনে রেখেই কিন্তু এই সমীক্ষার কথাটা জানুন। এবং এইখানে আরেকটা দিক রয়েছে, আমি কাউকেই অপমান করতে চাই না, কিন্তু তাও বলছি, ইউটিউবে অনেকেই আছেন যারা বলেন যে আমি সমীক্ষা করেছি। প্রথম কথা, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, চান্সেস আর একটা সমীক্ষা বড় লেভেলে করার মতো রিসোর্সেস আপনার কাছে নেই, সেই ম্যান পাওয়ার, সেই রিসোর্সেস নেই, বড় বড় এজেন্সির কাছেই একমাত্র সেগুলো থাকে। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার দর্শকদের কাছে আপনি প্রশ্ন রাখতে পারেন, তারা আপনাকে উত্তর দিতে পারেন, আপনি দর্শকদের মধ্যে একটা সার্ভে করতে পারেন। সেখানেও সব দর্শক আপনাকে যে উত্তর দেবেন তার কোনো মানে নেই, সবাই যে আপনাকে সত্যি কথা বলবেন তারও কোনো মানে নেই। এবং আপনি যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করেন আপনার চ্যানেলে, তাহলে চান্সেস আর আপনার দর্শকরাও সেই নির্দিষ্ট রাজনৈতিক দলকেই সমর্থন করেন, তো সেখানে একটা টিল্টেড ভিউ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি একেবারেই বলছি না যে কোনো একটা নির্দিষ্ট দলকে সমর্থন করে যদি কেউ চ্যানেলে কথা বলেন সেটা ভুল, একেবারেই না, কোনো অন্যায় নেই, তারা সেটা করতেই পারেন। যে দলের চশমা চোখে দিয়েছেন সেই দল অনুযায়ী তারা নাম্বার দেখতে পাবেন, এটাও একদম ঠিক আছে, নর্মাল ব্যাপার। সমস্যাটা তখন হয় যখন আপনি বলেন যে আমি পেঁয়াজ খাবো কিন্তু পেঁয়াজের গন্ধ আমার মুখে থাকবে না, এই রকম করে কতদিন আর চলবে বস? এবং সেই জন্যেই এই সমীক্ষাগুলোর ফলাফলে যা দেখা যায়, এবং তারা যে কথাগুলো বলেন যে আমরা সমীক্ষা করে বের করেছি বা আমার চ্যানেলে সমীক্ষা করেছি, সেখানে কিন্তু এই স্যাম্পল সাইজটা যে খুব বড় নয় সেটা বোঝাই যাচ্ছে, এবং তাতে প্রচুর যদি কিন্তু থাকে। তারই সঙ্গে আরেকটা ব্যাপার যেটা বলা হয় সেটা হচ্ছে যে আমি ওপর মহল থেকে জানতে পেরেছি, ইন্টারনাল সার্ভের মাধ্যমে জানতে পেরেছি, অমুক সূত্রে জানতে পেরেছি, গোপন সূত্রে জানতে পেরেছি। এইটা একদম ওল্ডেস্ট অ্যান্ড স্টুপিডেস্ট ট্রিক ইন দ্য বুক। যখন আপনি এটা পরিষ্কার বলতে পারেন না যে আমার মনে হচ্ছে, বা যখন আপনি এটা বলতে পারেন না যে আমি এখানে প্রচুর মনের মাধুরী মিশিয়েছি, রং মিশিয়েছি এই কথাটার মধ্যে, তখনই আপনি বন্দুকটা অন্যের কাঁধে রেখে চালানোর চেষ্টা করেন, এবং তখনই অমুক সূত্র, তমুক সূত্র, গোপন সূত্র, ওপর মহল, এই সমস্ত কথাবার্তা আপনি বলতে শুরু করেন। এবং এই যে অনেকেই বলেন যে আইপিএস আইএএস এর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, ওপর মহলের লোকজনের সঙ্গে, তারা আমাকে এই কথা বলেছেন। দেখুন, তারা যদি বলেও থাকেন, তারাও তো পলিটিক্স করেই ওই জায়গায় গিয়ে বসেছেন, তারা তো কেউ ঘাসে মুখ দিয়ে চলেন না। কাজেই তারাও কোন কথাটা সর্বসমক্ষে আনতে চান, কোনটা আনতে চান না, কার বিরুদ্ধে কথা বললে তার কানে সেই খবরটা পৌঁছে যাবে, সেটা খুব ভালো করেই জানেন। এই সমীক্ষা ব্যাপারটাই খুব ডাইসি একটা ব্যাপার। মোটামুটি যাদের মাথায় বুদ্ধি আছে তারা বলেই দেন যে আগে থেকেই বলে দিচ্ছি এটা সমীক্ষা, এটা ভুল হতে পারে, এর মধ্যে প্রচুর গন্ডগোল রয়েছে, স্যাম্পেল এটা ওটা, এই নিয়ে অনেকেই বলে দেন প্রথম থেকেই। আর যারা অসভ্যতামিটাই করতে চান তারা বলেই দেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার সমীক্ষাই একদম সঠিক সমীক্ষা, আমি যা বলেছি সেটাই একদম সঠিক কথা। এবং সমীক্ষার ক্ষেত্রেও এটাই সত্যি যে সমীক্ষাতে যেরকম যা বলা হচ্ছে সেটা সবসময় সত্যি হয় না, তেমনই সময়ের সাথে সাথে কিন্তু সমীক্ষার ফলাফল পাল্টে পাল্টে যায়। আপনি এর সব থেকে বড় উদাহরণ দেখুন, আজ থেকে 2-3 মাস আগে পর্যন্ত যে সমীক্ষাগুলো হচ্ছিল সেখানে দেখা যাচ্ছিল যে গোটা দেশ জুড়ে, পশ্চিমবঙ্গে নয় গোটা দেশ জুড়ে বিজেপি খুব ভালো ফলাফল করবে, কিন্তু পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি খুব একটা ভালো ফলাফল করতে পারবে না, খুব একটা এগোতে পারবে না, কিন্তু গোটা দেশে মোটামুটি বিজেপির ফলাফল ভালো হবে। এরপরে সন্দেশখালির মতো ঘটনা ঘটলো, অনেকটা সময় চলে গেছে 2-3 মাস, এবং তারপরে দেখুন এখন যে সমীক্ষাগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে এসেছে, পশ্চিমবঙ্গেও বিজেপি ভালো ফলাফল করবে, বিজেপি আর তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই, একদম কাছাকাছি আসন তারা পাবে, 1-2 আসনের হয়তো পার্থক্য থাকবে, সমীক্ষাগুলো সেই কথা বলছে। অর্থাৎ বুঝতেই পারছেন কোন ঘটনা কখন কিভাবে নির্বাচনকে এফেক্ট করে, এটা আগে থেকে বলা, আগে থেকে গজ করাটা অসম্ভব ব্যাপার। কাজেই সমীক্ষাতে যা বলা হয় সেটাই হবে, এটা কখনোই হতে পারে না। যাই হোক, লেট আস গেট ব্যাক টু প্রশান্ত কিশোর। আচ্ছা, প্রশান্ত কিশোর এই মুহূর্তে বিহারে 1 বছরেরও বেশি সময় ধরে পড়ে রয়েছেন, সেখানে পদযাত্রা করছেন, মানুষের সঙ্গে মিশছেন, সভা করছেন প্রত্যেক দিন, এটা কি আপনি জানেন? আচ্ছা, প্রশান্ত কিশোর জনসুরাজ নামে একটি দল তৈরি করেছেন, সেটা কি আপনি জানেন? এবং প্রশান্ত কিশোর এই জনসুরাজ দলটাকে একটা পলিটিক্যাল পার্টিতে পরিণত করে ইলেকশনে লড়তে চান, এটা কি আপনি জানেন?
সম্ভাবনা এটাই যে আপনি এর মধ্যে হয়তো সবটাই জানতেন, অথবা এর মধ্যে কয়েকটা জানতেন, কয়েকটা জানতেন না। এবার বিষয়টা হচ্ছে প্রশান্ত কিশোরের এই যে জনসুরাজ, এই জনসুরাজ কিন্তু ন্যাশনাল মিডিয়াতে এখন সেভাবে পাত্তা পায় না। ন্যাশনাল মিডিয়া এই জনসুরাজকে এখনো সিরিয়াসলি নেয় না। কেনই বা নেবে, সে তো কিছু করেনি এখনো। কিন্তু ন্যাশনাল মিডিয়া কাকে সিরিয়াসলি নেয়? প্রশান্ত কিশোরকে। কারণ তিনি অনেকগুলো সাকসেসফুল ইলেকশন ক্যাম্পেন করেছেন। এইটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে ইলেকশন স্ট্র্যাটেজিস্টকে সিরিয়াসলি নেওয়া হয়, কিন্তু ইলেকশন স্ট্র্যাটেজিস্ট যখন ইলেকশন লড়তে চাইছেন সেই পদক্ষেপটাকে এখনই সিরিয়াসলি নেওয়া হচ্ছে না। তো যাই হোক, এইবার আপনি দেখবেন প্রশান্ত কিশোর, আপনি যদি খুব মাইনিউটলি খেয়াল করেন, প্রশান্ত কিশোর কিন্তু একটা রেগুলার ইন্টারভ্যালে ন্যাশনাল মিডিয়ার কাছে সাক্ষাৎকার দেন, একটা ইন্টারাকশন করেন, কথাবার্তা বলেন রেগুলার ইন্টারভ্যালে। তিনি আসেন, কথাবার্তা বলেন, আবার চলে যান, আবার কয়েকদিন তাকে দেখা যায় না, আবার আসেন, পরপর কতগুলো চ্যানেলে তিনি ইন্টারভিউ দেন, তিনি আবার চলে যান। এইটা দুজনের জন্যই একটা উইন উইন সিচুয়েশন। মিডিয়াগুলোরও বেশ কন্ট্রোভার্সি লাগবে, প্রশান্ত কিশোর বেশ বিস্ফোরক মন্তব্য করেন এবং তার মাধ্যমে এই কন্ট্রোভার্সি তৈরি হবে, বিতর্ক তৈরি হবে। আবার প্রশান্ত কিশোরের জনসুরাজ নিয়েও কয়েকটা কথা সেখানে ঢুকে যায়, তিনিও সেই ফুটেজটা তার জনসুরাজের জন্য নিয়ে আসতে পারেন। মানে ব্যাপারটা এরকম যে আমি 10টা প্রশ্ন করব, তার মধ্যে 6টা আমার, 4টে তোমার, 4টে তোমাকে ফুটেজ দেবো, 6টা আমি যা বিতর্ক চাই সেটা আমাকে সেই রকম উত্তর দিতে হবে। একদম ভালো, খুব সুন্দর স্ট্র্যাটেজি। তার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এটাই করতেন। এবং প্রশান্ত কিশোর এটা করেন তার কারণ, কয়েক মাস পরপর তিনি এসে এটা করেন তার কারণ, এই জনসুরাজ মিডিয়া বা মানুষের স্মৃতি থেকে যাতে চলে না যায়, সম্পূর্ণভাবে মানুষ যাতে জনসুরাজকে ভুলে না যায়, মাঝে মধ্যেই যেন এটা নিয়ে কথাবার্তা উঠতে থাকে, যাতে এরপর যখন জনসুরাজ ইলেকশনে নামবে এবং ইলেকশনে ক্যান্ডিডেট দেবে তখন সেই মিডিয়া কাভারেজটা তিনি পান, সেই ইন্টারেস্টটা যেন জনসুরাজকে নিয়ে থাকে। বলা যেতে পারে এটা তার ভবিষ্যতের জন্য ইলেকশন ক্যাম্পেনেরই একটা অংশ। প্রশান্ত কিশোর মার্কেটিং খুব ভালো করে বোঝেন, মিডিয়া খুব ভালো করে বোঝেন, এটা কিন্তু তার সেই ইলেকশন ক্যাম্পেনেরই অংশ। কিন্তু আগেই যেটা বললাম, ওয়াই নট, কেন করবেন না, অন্য কেউ থাকলেও হয়তো করতেন। এইটার ওপর ভিত্তি করে প্রশান্ত কিশোর যে কথাগুলো বলছেন সেটাকে লঘু করে দেখা উচিত নয়। কিন্তু তারই সঙ্গে যে কথাটা বলতে হবে সেটা হলো, প্রশান্ত কিশোর যে কথাটা বলেছেন সেটা কিন্তু একটা এডুকেটেড গেস আর সমীক্ষার মধ্যে একটা বড় মিল হলো যে দুটো ক্ষেত্রেই আপনার কাছে সম্পূর্ণ ইনফরমেশন নেই, সবটা আপনি জানেন না, সব তথ্য আপনার হাতে নেই, গোটা চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন না। কিছু জিনিস আপনি জানেন, কিছু তথ্য আপনার কাছে আছে যেটার উপর ভিত্তি করে আপনি এডুকেটেড গেসটা করছেন। এই রকম এডুকেটেড গেস ভুল হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আরও বিশেষ করে যেখানে এত লম্বা একটা নির্বাচন, প্রায় 1.5 মাস ধরে নির্বাচন চলছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে একটা কিছু বদলে যেতে পারে এবং তার ফলে গোটা খেলা ঘুরে যেতে পারে। আজকে একটা ফেজের নির্বাচনের পরে যদি সন্দেশখালির মতো আরেকটা ঘটনা সামনে উঠে আসে, সমস্ত কিছু বদলে যাবে। কাজেই কখন কোনটা হবে আর তার কীরকম প্রভাব পড়বে এই নির্বাচনের উপর সেটা বলা খুব কঠিন, এত যেহেতু লম্বা সময় ধরে গোটা বিষয়টা চলছে। এইরকম জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আজ মনে করেন যে প্রশান্ত কিশোর যেটা বলেছেন সেটাই ঠিক, এর আগের বারও উনিই ঠিক বলেছিলেন, বাকিদেরটা ভুল প্রমাণিত হয়েছিল, তাহলে এবারও আমি প্রশান্ত কিশোরকেই বিশ্বাস করব, তাহলে সেটাও ভালো। আবার আপনি যদি ভাবেন প্রশান্ত কিশোর কিচ্ছু জানেন না, তিনি ভুল বলছেন, এবারে পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রিয়ালিটি প্রশান্ত কিশোর জানেন না, অতএব তার কথাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা যদি আপনি ভাবেন তাহলেও ভালো। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রশান্ত কিশোরের কথাটা ঠিক ওইটাই, কথা, ফ্যাক্ট কিন্তু নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের খানপাচেক লোকসভা আসন ছাড়া বাকিগুলোয় কি হবে সেটা শুধুমাত্র গেস ওয়ার্ক ছাড়া আর কিচ্ছু নয়, আপনি নিশ্চিতভাবে কিছুতেই বলতে পারবেন না। এবং আমি খানপাচেকও বলছি তার কারণ এই খানপাচেক লোকসভা আসনে ভোট পার্সেন্টেজের পার্থক্য এতটাই বেশি যে সেখানে ভোট সুইং করানোটা যথেষ্ট চাপের, যথেষ্ট কঠিন। তাও আমি বলছি না যে অসম্ভব, কোথাও একটা কিছু ঘটে যেতেই পারে এর মধ্যে, যার ফলে গোটা ব্যাপারটা ঘুরে গেল এবং ভোট সুইং হয়ে গেল, হতেই পারে। এবং পশ্চিমবঙ্গের মাটিতে এই রকম পরিস্থিতি তৈরি হয় তার একটা বড় কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটাররা কাকে ভোট দেবেন, রাজনৈতিকভাবে কি ভাবছেন সেই নিয়ে মোটেই চিৎকার চেঁচামেচি করে লোকজনকে সেটা জানান না। মানে কিছু রাজনৈতিক দলের সমর্থক অবশ্যই রয়েছেন যারা চিৎকার চেঁচামেচি করেন, নিজেদের দলকে সমর্থন করেন, তারা জিতবে এই কথা বলেন, কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিরাট বড় সংখ্যক মানুষ রয়েছেন যারা সাইলেন্ট ভোটার, তারা হয় কাকে ভোট দেবেন সেই নিয়ে কোনো কথা বলেন না, চুপ করে থাকেন, আর না হলে তারা বলেন একরকম, করেন আরেক রকম। বলছেন এক কথা কিন্তু মনের মধ্যে মাথায় ঠিক করে রেখেছেন কি করবেন, ঠিক সেইটাই গিয়ে তারা করছেন। এই জন্যেই বহু যুগ ধরে পশ্চিমবঙ্গে স্লোগান রয়েছে
চুপচাপ অমুকে ছাপ, চুপচাপ তমুকে ছাপ, এইরকম জায়গা কিন্তু পশ্চিমবঙ্গে আছে। তারা মোটেই এই নিয়ে কথা বলেন না। এবং এর পেছনে একটা বড় কারণ হচ্ছে এখানে এই কাকে আমি ভোট দেবো, আমি রাজনৈতিকভাবে কি ভাবছি, এগুলো বললে অনেক সময় মানুষকে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়, অসুবিধায় পড়তে হয়। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, অন্য কোনো বাম দল, বিজেপি, যে কোনো কারোর সমর্থক হতে পারেন। আপনি আপনার নিজেরটা বলতে পারেন, আপনি খুব বেশি হলে আপনার পাড়ারটা গেস করতে পারেন, কিন্তু তার বাইরেরটা আপনি কি করে বলবেন? তার বাইরেরটা আপনি জানবেন কি করে? কে কি ভাবছে সেটা আপনি কি করে জানবেন? এবং যে আপনাকে যেটা বলছে, যদি কেউ বলে সে সত্যি কথা বলছে, সেটাই বা আপনি কি করে জানবেন? মানে আপনাকে একরকম বলছে আর আরেক রকম করবে না, এই গ্যারেন্টিটাই বা কে দেবে? এটাকেই বলা হয় স্যাম্পলিং বায়াস। প্রশান্ত কিশোর এই মুহূর্তে যে কথা বলেছেন সেই নিয়ে হাসারও কোনো কারণ নেই, সেই নিয়ে কোনো নাচানাচি করারও কারণ নেই। প্রশান্ত কিশোর আইপ্যাকের সঙ্গে নেই, তিনি পশ্চিমবঙ্গে নেই, তিনি রয়েছেন বিহারে, সেখানে তিনি কাজ করছেন। এই মুহূর্তে প্রশান্ত কিশোরের লক্ষ্যটা আলাদা আর আপনার প্রশ্নের অভিমুখটা আলাদা। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।